দেশে সারের যে রেট বেড়েছে প্রায় আকাশ ছোঁয়া রেট হয়েছে। তাই ঠিকঠাক পরিমাণে আমার যে কৃষক বন্ধুরা আছে তারা ঠিকঠাক সারটা ব্যবহার করতে পারছে না এত হাই হওয়ার জন্য। তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমি একটি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটি আপনারা বাড়িতে বসেই কিভাবে এনপিকে সার বলুন, ডিএপি সার বলুন বা গ্রোমোর সার বলুন, যে কোনো সার আপনি বাড়িতে বসেই খুব কম টাকা ইনভেস্ট করে আপনি এটা বানাতে পারবেন এবং এতে রেজাল্টও কিন্তু খুব দুর্দান্ত হবে, দামও কম এবং অল্প সময়ে এটা আপনি রেজাল্ট কিন্তু খুব ভালো পরিমাণে পাবেন। এবং বাজারে যেগুলো কিনছেন ওগুলোর মধ্যে হয়তো অনেক ডুপ্লিকেটই হয়তো থাকতে পারে, কিন্তু এই যে পদ্ধতিটা আপনাদেরকে আজকে শেখাবো এটা কিন্তু আসল একবারে অরিজিনাল যে সার 10-26 বলুন বা ডিএপি বলুন বা গ্রোমোর বলুন, আসল আপনি এই সারটা তৈরি করতে পারবেন। সেইটি কিভাবে সেটি আপনাদেরকে আজকে জানাবো। এছাড়াও যে সমস্ত কৃষক বন্ধু হয়তো কোনো সময় 10-26 মার্কেটে নেই বা 10-26 এর প্রচুর রেট বা ডিএপি নেই, তারা এই সময়টাকে ফলো করে বা এই ভিডিওটাকে ফলো করে যদি বিভিন্ন উপাদান, বিভিন্ন সার কিনে অর্থাৎ নাইট্রোজেন বা ফসফেট বা পটাশ সার কিনে যদি তারা এই পদ্ধতি হিসাবে কাজ করে, অর্থাৎ সেই যে 10-26 তার তুলনায় অনেক দুর্দান্ত রেজাল্ট হবে। তাই কৃষক বন্ধুদের বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা আপনি যদি শিখে নেন জীবনের শেষ পর্যন্ত আপনি সারের কোনো রকম সমস্যা পড়বেন না। হয়তো কোনো সার পাওয়া গেল নি, সেই পর্যায়ে আপনি এই উপাদানগুলা দিয়ে আপনি একটা 10-26 বানাতে পারবেন। ঠিক আছে? আমরা প্রথমে এই যে সার আমরা দুটি ভাগে ভাগ করে নেব। এক হলো মৌলিক সার আর দ্বিতীয়ত হচ্ছে মিশ্র সার বা যৌগিক সার। দেখুন, মৌলিক সার কোনগুলোকে বলবো যেগুলোর মধ্যে একটি মাত্র উপাদান বর্তমান, অর্থাৎ নাইট্রোজেন শুধুমাত্র ইউরিয়ার মধ্যে আছে, ইউরিয়ার মধ্যে শুধু আমরা নাইট্রোজেন পাই। ফসফরাস বা ফসফেট শুধুমাত্র আমরা ফসফেটের মধ্যে শুধুমাত্র ফসফেট আছে, আরো কোনো উপাদান নেই। আর পটাশ অর্থাৎ এমওপি, হ্যাঁ, তার মধ্যে শুধু 60% পটাশ রয়েছে। এই তিনটি আমরা মৌলিক উপাদান বলে দেবো, অর্থাৎ এদের মধ্যে একটি মাত্র উপাদান বর্তমান, তাই এদেরকে মৌলিক সার বলবো। আর যৌগিক সার বা মিশ্র সার যেগুলির মধ্যে দুটা তিনটা সারকে মিশ্রণ করে একটি সার তৈরি করা হয়েছে সেটিকে আমরা বলবো মৌলিক সার, এই মুখ্য সার বা মিশ্র সার বা যৌগিক সার। তাহলে এই যে আমরা যৌগিক সার বা মিশ্র সার যেটাকে বলবো, অর্থাৎ 10-26কে আমরা বলতে পারি যে মিশ্র সার বা যৌগিক সার, অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ তিনটি সারকে মিশ্রণ করে একটি সার তৈরি করা হয়েছে। আর নাইট্রোজেন মধ্যে কিন্তু একটি সার বর্তমান, তাই নাইট্রোজেনকে আমরা মৌলিক সার বলবো আর 10-26কে আমরা যৌগিক সার বা মিশ্র সার হিসাবে চিনব। আমরা আজকে আলোচনা করব যে 10-26 বা ডিএপি আমরা কিভাবে তৈরি করব এবং খুব সহজ উপায়। আপনারা ভিডিওটা দেখুন। আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একবারে খুব সহজ ভাষায় আপনাদেরকে আজকে শিখাবো। আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে মৌলিক সারকে দিয়ে যৌগিক সারে রূপান্তরিত করা বা মিশ্র সারে রূপান্তরিত করা। যেমন ধরুন 10-26-26 আমরা কিভাবে বানাবো, বা 19-19-19 কিভাবে বানাবো, বা 16-16-16 কিভাবে বানাবো, বা ধরুন আমরা যে ডিএপির কথা বলি, অর্থাৎ ডিএপিতে যে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে 18-46-0, এইটা কিভাবে বাড়িতে বানাবো, বা গোমর তাতে আছে 28-28-0, এইগুলো কিভাবে আমরা বানাবো মৌলিক সার দিয়ে, সেগুলো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানবো। তাই ভিডিওটি শুরু করার আগে
এগ্রো বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুগণ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, কারণ এই চ্যানেলটি প্রায় প্রত্যহ কৃষি রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন কিছু শেখার বিষয় আপনাদের কাছে চলে যাবে যখনই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে সারগুলো আপনাদেরকে বললাম সেই সারগুলো আপনারা বাড়িতে বসে বানাতে পারবেন এবং খুব সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে শিখিয়ে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে ভিডিওটা বা আপনি যে কিভাবে করবেন সেটা আপনি জানতে পারবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা এই যে সারগুলো তৈরি করব, যে মিশ্র সারটি আজকে তৈরি করব, এই মিশ্র সারটি আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? আমরা এগুলো বিশেষ করে বাগান বাড়ির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ছাদ বাগান যেগুলো করা হয় সেগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, সবজি বাড়ি, ধান বাড়ি, এ টু জেড সমস্ত জায়গায় এই সারগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? এবং ফলন দুর্দান্ত হবে, রেজাল্ট দুর্দান্ত হবে এবং আপনার টাকা খুব কম খরচার মধ্যে এগুলো হয়ে যাবে। এখন এই সময়টা অর্থাৎ আলু চাষের সময়, এই সময়টা যদি কোনো আলু চাষি একটি বস্তা 10-26 কিনতে যায়, মিনিমাম কম করে ২,০০০-২,২০০ টাকা রেট আছে। আপনি যদি এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ এই ৩ টি সারকে মিশ্রণ করে ১০-২৬ তৈরি করেন, তাহলে আপনি খুব কম টাকার মধ্যে এর উপকারিতা পাবেন এবং রেজাল্ট কিন্তু দুর্দান্ত পাবেন। আপনার টাকাটাও বাঁচবে এবং ওর সাথে সাথে আপনার ফলনটা ভালো হবে, গাছ ভালো থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে। এই যে ফর্মুলাটা আজকে আপনাদেরকে শিখাবো, এই ফর্মুলাটা ভালো করে শিখে নিন। তাহলে এরপর আমরা জানবো যে এই যে ১০-২৬ এর মধ্যে রয়েছে নাইট্রোজেন ১০%, ফসফরাস রয়েছে ২৬% অর্থাৎ ফসফেট, আচ্ছা পটাশ রয়েছে ২৬%। এই নিয়ে আমরা ১০-২৬ টা তৈরি করা হয়েছে। তাহলে প্রথমে আমরা জানবো যে নাইট্রোজেন কি কাজ করে, পটাশ কি কাজ করে, ফসফরাস কি কাজ করে। এই কাজগুলো একটু আমরা জেনে নেব। ২-৪ কথার মধ্যে এটাকে শেষ করব। কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যতই বড় হোক একটু চেষ্টা করবেন দেখার। কারণ এই ভিডিওটার মধ্যে কিছু শিখার বিষয় আছে। আপনি যদি একবার শিখতে পারেন, অবশ্যই আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। তাহলে নাইট্রোজেনের কাজ কি? অর্থাৎ নাইট্রোজেনের কাজ গাছের কোষকে বৃদ্ধি করা। গাছের কোষকে বৃদ্ধি করা হচ্ছে নাইট্রোজেনের কাজ। ফসফরাসের কাজ কি? গাছের যে ফুল ফল ধরবে সেগুলোকে ঝরতে দেবে না। এটা হচ্ছে ফসফরাসের কাজ। পটাশের কাজ, গাছে যে ফুল ফলগুলো ধরে থাকবে তার ওজন, পুষ্টি, গুণগত মান বাড়াবে এই পটাশ। এই ৩ টা জিনিস অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই ৩ টি জিনিস দিয়ে আমাদের সমস্ত রকম সার তৈরি হয়। তাহলে সেই জিনিসটিকে আমাদেরকে জানতে হবে। তা প্রথমে আমরা জানবো যে আমরা আজকে কোন জিনিসটা আগে তৈরি করব। যদি বলি আমরা আগে প্রথমে নাইট্রোজেন অর্থাৎ ১০-২৬ তৈরি করব। যদি আমরা বলি যে ১০-২৬ তৈরি করব, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। সেই হিসাবে আমাদের কাজ করতে হবে। ১০-২৬ তাহলে তৈরি করতে গেলে আমাদের কি আছে? ১০-২৬ এর মধ্যে ১০% নাইট্রোজেন, ২৬% ফসফরাস বা ফসফেট আর ২৬% পটাশ। আমরা সেইটাকেই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানাবো। তো আরেকটি মূল কথা যেটা আমাদের, এই যে নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশ এর মধ্যে কতটা পার্সেন্ট আছে সেইটা আমাদেরকে আগে সর্বপ্রথম মনে রাখতে হবে। যে নাইট্রোজেনের মধ্যে বা ইউরিয়ার মধ্যে আমরা ৪৬ ভাগ নাইট্রোজেন পাই। ইউরিয়া ৬০ টির মধ্যে আমরা ৪৬% নাইট্রোজেন পাই। ফসফরাসের মধ্যে ১৬% আমরা ফসফেট পাই। ফসফরাস বা ফসফেট একই জিনিস। ওর মধ্যে ১৬% আমরা ফসফেট পাই। আমরা পটাশের মধ্যে পাই 60% পটাশ।
এবারে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে 1 কেজি 10-26 বানাতে গেলে কতটা পরিমাণ নাইট্রোজেন, কতটা পরিমাণ ফসফেট, কতটা পরিমাণ পটাশ নিতে হবে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন এখানে আমরা 10-26 লিখে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমরা এটাকে 10-26ও বলতে পারি বা কেউ বলে এনপিকে। দেখুন এই 10-26 এর মধ্যে নাইট্রোজেন আছে 10%, ফসফেট আছে 26%, পটাশ আছে 26%, তাই 10-26-26। তাহলে এই নাইট্রোজেন কত আছে? নাইট্রোজেন আছে ইউরিয়ার মধ্যে 46%। ইউরিয়াটাকে আমরা বলি নাইট্রোজেন। ইউরিয়ার মধ্যে আছে 46% নাইট্রোজেন। ফসফরাসের মধ্যে আছে 16%। দেখুন, আচ্ছা, পটাশের মধ্যে আছে 60%। তাহলে আমরা এবারে ভাগটা করব। দেখুন আমরা 10-26 এটা করব, 10-26টাকে আমরা বানাবো। দেখুন আমরা যেটিকে আমরা বানাবো অর্থাৎ সেটাকে আমরা মিডলে রাখবো, ভাগ করতে হবে এখানে 10 অর্থাৎ ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। আমাদেরকে এটা ভাগ করতে হবে। এটা কত দিয়ে ভাগ করতে হবে? না 46 দিয়ে, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ 46, সেই 46কে দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 46কে আমাদের এপাশে বস করাতে হবে। 46 আমরা এখানে বস করলাম। তাহলে 46কে 10 দিয়ে ভাগ করতে হবে। আপনারা ভাগ করবেন। দেখুন তাড়াতাড়ি করার জন্য আমি এখানে ক্যালকুলেটর একটা নিয়েছি, যাতে তাড়াতাড়ি ভাগটা করা যায়। দেখুন আমরা প্রথমে 10কে ভাগ করব 46 দিয়ে, তাহলে 10 ডিভাইডেড বাই 46। তাহলে আমাদের ইউরিয়া পরিমাণটা কত দিতে হবে 1 কেজি 10-26 বানাতে গেলে, সেটি আমরা বুঝতে পেলাম। দেখুন 0.217 গ্রাম। তাহলে এখানে লিখব 0.217 গ্রাম আমাদের ইউরিয়া লাগবে। আচ্ছা, এরপর বানাবো ফসফেটটা আমাদের কত লাগবে। তাহলে ফসফেটটা কত লাগবে? 1 কেজি 10-26 বানাতে গেলে ফসফেটে আমাদের রয়েছে 16% ফসফেট। তাহলে 26টাকে মিডিলে রাখবো, 26 ডিভাইডেড বাই ভাগ করলাম 16 দিয়ে। 16 দেখুন 1.625, মানে 1 কিলো 225 গ্রাম। 1 কিলো 625 গ্রাম। এটাকে আমাদের 16 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ ফসফেট আছে 16, নাইট্রোজেন যেমন 46, ফসফেট আছে 16%। এরপর আমরা পটাশ বের করব। পটাশটার পার্সেন্টেজ কত আছে? 60%। 60% পটাশ রয়েছে। তাহলে আমরা এরপর ভাগ করব যে 26 ডিভাইডেড বাই 60 সমান 0.433। তাহলে এখানে বস করাবো 0.433। এই পরিমাণটা এত গ্রাম আমাদের পটাশ লাগবে 1 কিলো 10-26 বানাতে গেলে, অর্থাৎ 1 কেজি 10-26 বানাতে গেলে আমাদেরকে ইউরিয়া লাগবে 217 গ্রাম, ফসফেট লাগবে 1 কিলো 625 গ্রাম এবং পটাশ লাগবে 433 গ্রাম। এটি হলো আমাদের 1 কিলো 10-26 ফর্মুলা। এই ফর্মুলাটি আপনি মেনে চলুন, দেখবেন আপনার খরচ খুব কমের মধ্যে হবে এবং রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত পাবেন। এটা গেল 10-26-26। এরপর আমরা আলোচনা করব যে আমরা ডিএপি কিভাবে বানাবো। দেখুন ডিএপির মধ্যে আছে 18-46-0, অর্থাৎ এর মধ্যে পটাশ কিন্তু নেই। দেখুন এই যে 18% আমরা নিয়েছি, এটা হচ্ছে নাইট্রোজেন আছে ডিএপির মধ্যে 18% নাইট্রোজেন। আচ্ছা, ফসফরাস বা ফসফেট হচ্ছে 46%, পটাশ 0। ঠিক আছে, এবারে এইটাকে আমরা বের করব কিভাবে। আমরা ফসফেট বা পটাশ আর ইউরিয়া দিয়ে, এখানে ডিএপির মধ্যে পটাশ নেই তাই পটাশ দেব না, এখানে ইউরিয়া এবং ফসফেট দিয়ে কিভাবে আমরা ডিএপিটা তৈরি করব, অর্থাৎ ড্রাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি ব্যবহার করব। তাই এটা কিভাবে করবো চলুন দেখা যাক। তাহলে প্রথমে আমাদের আছে 18%। 18% আছে
এটাকে আমরা 46 অর্থাৎ নাইট্রোজেন পার্সেন্ট কত আছে ইউরিয়ার মধ্যে 46%, তাহলে এখানে 46 বস করাবো, 46 বস করালাম। এরপর আমরা এটিকে ভাগ করব, অর্থাৎ 18 দিয়ে ভাগ করব ডিভাইডেড বাই 46 সমান 0.391, তাহলে এখানে লিখবো 0.391। এটা বেরিয়ে গেল। ইউরিয়াটা আমাদের কত দিতে হবে ডিএপির মধ্যে। এরপর আলোচনা করব যে ফসফেট আমাদের কত দিতে হবে ডিএপি তৈরি করতে গেলে। ফসফেটের মূল কত আছে পার্সেন্টেজ 16, তাহলে আমরা এরপর তাহলে ফসফেটে আছে 46%, 846 অর্থাৎ ডিএপির মধ্যে, তাহলে 46 দেবো, 46 ডিভাইডেড বাই 16 সমান 2 কেজি 875 গ্রাম, 2 কেজি 875 গ্রাম। তাহলে 2 কেজি 875 গ্রাম ফসফেট লাগবে, আর 0.39 অর্থাৎ 390 গ্রাম বা 91 গ্রাম ইউরিয়া লাগবে। 1 কেজি ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট বানাতে গেলে 1 কেজি পরিমাণটা এটা লাগবে, 390 গ্রাম ইউরিয়া এবং 2 কেজি 875 গ্রাম লাগবে ফসফেট। এভাবে আমরা ডিএপিটা বানাবো। যদি কোনো বন্ধু বুঝতে না পারেন, কৃষক বন্ধু, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এরপর ধরুন আমরা বাগান বাড়ির জন্য একটি উল্লেখযোগ্য সার 19-19-19 বা চাষিদেরও খুব পছন্দের সার 19-19-19, রেট কম। এটিকে আমরা কিভাবে বাড়িতে বানাবো? দেখুন 19 অর্থাৎ নাইট্রোজেনের 19, ফসফরাসও 19 এবং পটাশও 19। এটাকে কিভাবে বানাবো? সেম পদ্ধতি, যেটাকে আমরা বানাবো সেটাকে মধ্যিখানে রাখবো দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে ফসফেট আমাদের নাইট্রোজেন আছে 19%, ফসফেট আছে 19%, পটাশ আছে 19%। তাহলে এখানে প্রথমে নাইট্রোজেন বা ইউরিয়া যেটা আছে সেটা দেবো 46%, আমাদের নাইট্রোজেন আছে, তাহলে 46 দিয়ে 19কে ভাগ করবো। দেখুন 19 ডিভাইডেড বাই 46 সমান 413 গ্রাম, 0.413 গ্রাম আমরা নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া লাগবে। এরপর আমরা ফসফেট কত দেব 19-19-60 তৈরি করতে গেলে, তাহলে দেব আমাদের 19 ডিভাইডেড বাই ফসফেটের মধ্যে আছে 16 ভাগ ফসফেট, 16 দিয়ে ভাগ ডিভাইডেড বাই 16 দেখুন 1 কেজি 187 গ্রাম, 1 কেজি 187 গ্রাম, 1 কেজি 187 গ্রাম আমাদের ফসফেট লাগবে। আচ্ছা, এরপর পটাশ কত দেব? পটাশের পার্সেন্টেজ আছে 60%, 60 বসাবো। এরপর আমরা ব্যবহার করব যে 19 ডিভাইডেড বাই 60 সমান 316 গ্রাম, 0.316 গ্রাম, অর্থাৎ এটা হলো পটাশ লাগবে। তাহলে 1 কেজি 19-19 বানাতে গেলে এই সারটি আমাদের লাগবে। অর্থাৎ ইউরিয়া লাগবে 413 গ্রাম, ফসফেট লাগবে 1 কেজি 187 গ্রাম এবং আমাদের লাগবে পটাশ 316 গ্রাম। এইভাবে আমরা যে কোনো সার, ধরে নিন আপনি 14-35-14 বা 14-28-14 বা 16-16-16, হ্যাঁ, যে কোনো সার আপনি বানাতে পারবেন। এই সিস্টেমটা ফলো করলে আপনি যে কোনো সার বানাতে পারবেন বাড়িতে বসেই। এরপর আরেকটি জিনিস দেখেছি গোমর, অর্থাৎ আমরা যে 28-28 যে গোমর ব্যবহার করবি 28-28-0, অর্থাৎ নাইট্রোজেন 28%, ফসফরাস 28% বা ফসফেট 28%, পটাশ 0, অর্থাৎ এখানে পটাশ নেই। চলুন জেনে নেই। তাহলে আমরা প্রথমে নাইট্রোজেন N, এটা P, এটা হচ্ছে K, তে আছে 0 অর্থাৎ K নেই, মানে অর্থাৎ পটাশ নেই। তাহলে আমরা নাইট্রোজেন এবং ফসফেটটা কত দেবো? তাহলে নাইট্রোজেন পার্সেন্টেজ কত আছে 46%, 46কে দিয়ে 28-46 তে ভাগ করবো, 28 ডিভাইডেড বাই 46 সমান 608 গ্রাম, 0.608।
608 গ্রাম এটাকে নিলাম। এরপর আমরা নেব ফসফেট। ফসফেটের পার্সেন্টেজ আছে 16%। এটা আমরা 28 ডিভাইডেড বাই 16, 28 ডিভাইডেড বাই 16 সমান 1.5 অর্থাৎ 1 কেজি 75 গ্রাম। পটাশ আছে 0, অর্থাৎ গোমর 1 কেজি তৈরি করতে গেলে আমাদের লাগবে 608 গ্রাম নাইট্রোজেন আর 1 কেজি 75 গ্রাম লাগবে ফসফরাস বা ফসফেট। পটাশ 0, অর্থাৎ এখানে পটাশ নেই। এইভাবে আপনারা এই ভাগগুলি করবেন। তাই কৃষক বন্ধুদেরকে বলবো আপনারা এই সিস্টেম হিসাবে বাড়িতে বসেই এনপিকে সার বলুন বা ডিএপি সার বলুন বা ফসফেট সার বলুন, গোমর সার বলুন, যে কোনো সার, যে কোনো এনপিকে আপনি বাড়িতে বসে অনায়াসে তৈরি করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই এবং রেজাল্ট কিন্তু দুর্দান্ত আপনি পাবেন অবশ্যই। এবং আপনারা হয়তো কোনো সময় কোনো সার পাওয়া গেল না, তখন আপনি এই সারগুলোর মধ্যে দিয়ে আপনি 10-26 তৈরি করতে পারবেন, ডিএপি তৈরি করতে পারবেন এবং এটা খুব কার্যকরী, একবার 100%। বিশেষ করে আলু চাষিদেরকে বলবো এই সময় তো আলুর রেট প্রচুর, তাই এই পদ্ধতিতে আপনারা কিছুটা অন্তত চাষ করে দেখুন, আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে সারের কতটা কাজ, কতটা গুণগত মান রয়েছে এবং ফসল কত সুন্দর ঝকঝকে চকচকে থাকবে এবং দানা কত সুন্দর পুষ্টি হবে। তাই এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। যে সমস্ত কৃষক বন্ধু বা দর্শকদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক এবং একটি শেয়ার করবেন, যাতে নতুন যে সমস্ত কৃষি বন্ধু আছে তাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি। তার জন্য আপনার কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।